প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত পরীর একটি ঘটনা। আমরা অনেকেই পরীর ঘটনা শুনতে চেয়েছিলাম, তো আজকে একটি পরীর ঘটনা আমি পেয়েছি। তো সেই পরীর ঘটনাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় লিসেনার্স, আশা করি এই পরী রিলেটেড ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই পরীর ঘটনাটি একটুখানি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, তো প্রথমেই যে পরীর ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন পলাশ ভাই, এবং পলাশ ভাইয়ের গ্রামে একটি ছেলের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি অনেক সুন্দর একটি ঘটনা, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি যার সাথে ঘটে যাওয়া তার নাম হচ্ছে ছাব্বির, এবং এই ঘটনাটি আজ থেকে 2-3 বছর আগে ঘটে যাওয়া 2022 সালে এই ঘটনাটি ঘটে গিয়েছিল ছাব্বির ভাইয়ের সাথে। তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, 2022 সালে আমরা সকলেই জানি যে ফুটবল বিশ্বকাপ খেলা হয়েছিল কাতারে। যাই হোক, যার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি ছাব্বির ভাই। তো ছাব্বির ভাইয়ের প্রচণ্ড ফুটবল খেলা দেখার নেশা ছিল। তাদের গ্রামে কারেন্ট ছিল না বা ওই রকম টিভি ছিল না যে তারা খেলা দেখবে। তো ছাব্বির ভাইয়ের যেহেতু ফুটবল খেলা দেখার জন্য অনেক নেশা ছিল, সেই কারণে ছাব্বির ভাইদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটি বাজার থাকে, এবং ওই বাজারের নাম হচ্ছে বগদুল বাজার। তো সেই বগদুল বাজারে প্রত্যেকটা চায়ের দোকানে খেলা দেখার জন্য টিভি বা পর্দা এরকম লাগানো হয়েছিল, যেখানে আর কি মানুষ ফুটবল খেলা দেখতে পারবে। যাই হোক, সেই দিন এরকম আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা ছিল। তো ওই ছাব্বির ভাই খেলা দেখার জন্য সেই বগদুল বাজারে যায়। তখন রাত প্রায় 9টা বা 10টার মতো তিনি বাজারে যায়। বাজারে যাওয়ার পর তিনি ব্রাজিলের এবং আর্জেন্টিনার খেলা দেখে। তো খেলা দেখার পর প্রায় খেলা শেষ হয় রাতের 1টা বাজে। যাই হোক, তো ওই ছাব্বির ভাই খেলা শেষ করে বা খেলা দেখা শেষ করে তার এখন বাড়িতে ফেরার পালা। তো তিনি আশেপাশে দেখে যে অনেক লোকজন আছে ঠিকই, কিন্তু তিনি যে বাড়িতে যাবেন তো তাদের বাড়ির কোনো লোকজন বা কাউকে দেখতে পাচ্ছিল না। তো ছাব্বির ভাই একটু ভয় পেত। যাই হোক, সেই কারণে তিনি তাদের বাড়ির লোকজনদের জন্য অপেক্ষা করতেছিল। যদি কাউকে পায় তাহলে তিনি তার সাথেই বাড়িতে চলে যাবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর তিনি দেখে যে কাউকে দেখা যাচ্ছে না বা কাউকে ছাব্বির ভাই পাচ্ছে না। তো পরবর্তীতে তিনি চিন্তা ভাবনা করে যে যাই হোক, যে কেউ নাই এখানে, তাহলে তো আমাকে একাই যেতে হবে। তো যেই কথা সেই কাজ। তো ছাব্বির ভাই ওখান থেকে রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। প্রিয় লিসেনার্স, তো ছাব্বির ভাই কিন্তু একাই ওই বগদুল বাজার থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
তার সাথে কিন্তু কেউ ছিল না। যাই হোক, তিনি ওই বগদুল বাজার থেকে রওনা হয়। রওনা হওয়ার পর ওই বগদুল বাজার থেকে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটলে তো একটা বাঁধঝাড় পড়ে। দুই পাশে রাস্তার দুই সাইডেই বিশাল বড় বড় বাঁধঝাড়। তো ওই বাঁধঝাড়ের নিচ দিয়ে রাস্তা, তো সেখান দিয়ে ওই সাব্বির ভাইকে যেতে হবে। তো সাব্বির ভাই মনে মনে গান গাচ্ছিল এবং ভয়ও পাচ্ছিল কিছুটা। যাই হোক, তিনি ওই বাঁধঝাড়ের কাছে যখন যায়, যাওয়ার পর সাব্বির ভাই দেখতে পায় একদম সাদা ধপধপে একটি বিড়ালের বাচ্চা, একদম সাদা ধপধপে। এবং ওই সাব্বির ভাই বুঝতে পারে যে ওই বিড়ালটির শরীর থেকে আলো ছড়াচ্ছে। যেখানে বিড়ালটি অন্ধকারের ভিতরে বসেছিল, তো সেই জায়গাটা আলোকিত হয়ে গেছে। এবং এইটা সাব্বির ভাইয়ের মাথায় তখন আসে নাই যে বিড়ালটির ওখানে আলো কিভাবে আসতেছে, পুরো জায়গাটা তো অন্ধকার। তো এরকম তার মাথায় কোনো কিছু আসে নাই। সাব্বির ভাই বিড়ালটাকে দেখে অনেক খুশি হয়, এতটাই সুন্দর ছিল ওই বিড়ালটি। তো সাব্বির ভাই যখন ভালো করে খেয়াল করে, তখন সাব্বির ভাই বুঝতে পারে যে এই বিড়ালটি বাংলাদেশের কোনো বিড়াল না, এটা হয়তো অন্য কোনো দেশের বিড়াল। কারণ বিড়ালটি দেখতে এতটাই সুন্দর ছিল, বা শরীরের যে লোমগুলি ছিল অনেক বড় বড় এবং অনেক সুন্দর দেখতে। তখন সাব্বির ভাই বুঝতে পারে যে যাই হোক, এই বিড়ালটি বাংলাদেশের কোনো বিড়াল না। তো সাব্বির ভাই আরও যখন ভালো করে খেয়াল করে এবং ওই বিড়ালটির কাছে যায়, তখন সাব্বির ভাই দেখতে পায় যে ওই সাদা ধপধপে বিড়ালটির পা থেকে রক্ত ঝরতেছে এবং প্রচণ্ড পরিমাণে রক্ত পড়তেছে। তো এই জিনিসটা দেখার পর সাব্বির ভাইয়ের অনেক খারাপ লাগে যে একটি এত সুন্দর বিড়াল, তো এই বিড়ালের পা থেকে এরকমভাবে রক্ত ঝরতেছে, এটা সকলেরই একটু মায়া লাগবে। তখন সাব্বির ভাই ওই বিড়ালটির পায়ে রক্ত দেখে ওই বিড়ালটির কাছে যায়। বিড়ালটির কাছে যাওয়ার পর সাব্বির ভাই ভালো করে দেখে যে হ্যাঁ, ঠিকই ওই বিড়ালটির পা থেকে রক্ত ঝরতেছে। তখন সাব্বির ভাই কোনো উপায় না পেয়ে, তার পরনে একটি গেঞ্জি ছিল, তো সাব্বির ভাই ওই গেঞ্জিটি খুলে ওই বিড়ালটির পার ওখানে বেঁধে দেয়, যাতে রক্ত আর না পড়তে পারে। বা তার পরনের গেঞ্জিটা দিয়ে সাব্বির ভাই বিড়ালটির রক্তগুলো পরিষ্কার করে দেয়। তো ওই বিড়ালটির রক্ত বন্ধ করার জন্য যতটুকু পরিমাণ ট্রিটমেন্ট করা লাগে, তো ওই সাব্বির ভাই করে। এবং বিড়ালটি কোলে নিয়ে সাব্বির ভাই বেশ কিছু দূরে যায়। তো দূরে যাওয়ার পর একটি বাড়ি পড়ে এবং ওই বাড়ির ওখানে একটি খ্যারের পালা ছিল। আমরা হয়তো অনেকেই চিনব যে খ্যারের পালা কি, বা অনেকেই বুঝতে পারবো না। এটা হচ্ছে ধান ক্ষেতের, দেখবেন গ্রামে গেলে ধান ক্ষেতের যে খ্যারটা হয়, তো ওই খ্যারটা শুকানোর পর দেখবেন বিভিন্ন জায়গায় ঢিপি দিয়ে রাখা হয় এবং জমা করে রাখা হয়, ওগুলো গরুকে খাওয়ানো হয়। হয়তো আমরা অনেকেই বুঝতে পেরেছি যে খ্যারের পালা কি। তো যাই হোক, সাব্বির ভাই ওই রকম একটি খ্যারের পালা দেখতে পারে। তো ওই রাত্রেবেলায় সাব্বির ভাই ওই খ্যারের পালা থেকে কিছু পরিমাণ খ্যার টেনে টেনে বের করার পর সুন্দর করে গোল করে তো ওই বিড়ালটিকে সেখানে রাখে ওই বাড়ির কাছে। আর সাব্বির ভাইয়ের ওই রকম কোনো নিয়ত ছিল না যে সাব্বির ভাই বিড়ালটিকে বাড়িতে নিয়ে যাবেন, এরকম কোনো নিয়ত ছিল না। যাই হোক, সাব্বির ভাই ওই বিড়ালটিকে ওই খ্যারের পালার ওখানে রেখে বাড়িতে চলে যায়। তো পুরো রাস্তা কিন্তু তিনি ভালোভাবে চলে গিয়েছিল, সাব্বির ভাইয়ের সাথে ওই রকম কোনো কিছু ঘটেনি। তো সাব্বির ভাই যখন বাড়িতে যায়, প্রায় রাত 2টার মতো বাজে তখন। তো সাব্বির ভাই বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘুমাতে যাবেন এবং তার রুম আলাদা, যেখানে তার বাবা মার আরেক রুমে থাকে এবং সাব্বির ভাই আরেকটি আলাদা রুমে থাকে। যাই হোক, সাব্বির ভাই খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায় ঘুমানোর জন্য। তো সাব্বির ভাই তার রুমে চলে যাওয়ার পর তিনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার পর তার চোখে যখন
কিছুটা পরিমাণ ঘুম চলে আসে বা ঘুম ঘুম ভাব হয়, তখনই সাব্বির ভাই ঘ্রাণ পায় একটি, যেমন মিষ্টি যেরকম ঘ্রাণ, অনেক সুন্দর একটি ঘ্রাণ পায়। তো সাব্বির ভাই তখন ভাবে যে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসতেছে। এটা কিন্তু ঘ্রাণ পায় সাব্বির ভাই যখন খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। তো তিনি অনেক সুন্দর ঘ্রাণ পায় এবং মিষ্টি একটা ঘ্রাণ, অনেক সুন্দর। ওই ঘ্রাণটা এর আগে নাকি কখনোই সাব্বির ভাই পায়নি। যাই হোক, এই গন্ধটা যখন সাব্বির ভাই পায়, অনেক সুন্দর একটা ঘ্রাণ। যাই হোক, এই গন্ধটা পাওয়ার পর সাব্বির ভাই তার রুমের চারপাশে খোঁজাখুঁজি করে যে এই এত সুন্দর গন্ধ কোথায় থেকে আসতেছে বা এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসবে। সাব্বির ভাই তার পুরো রুম একদম ভালোভাবে খোঁজাখুঁজি করে, কিন্তু সাব্বির ভাই ওই রকম কোনো কিছু পায় না যেখান থেকে ওই ঘ্রাণটা আসতেছিল। যাই হোক, সাব্বির ভাই ভাবে যে অন্য কিছু হতে পারে বা ওই রকম তিনি এটা গুরুত্ব দেয় না। যাই হোক, সাব্বির ভাই ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পর যখন সাব্বির ভাই বিছানায় শুয়েছিল, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় একটি কারণে। সাব্বির ভাই বুঝতে পারে, মানে ঘুমের ভিতরে তিনি বুঝতে পারে যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে এবং তার চুলগুলো কেউ সুন্দরভাবে বুলিয়ে দিচ্ছে, এটা সাব্বির ভাই বুঝতে পারে। তো হঠাৎ করেই এরকম যখন সাব্বির ভাই বুঝতে পারে যে তার মাথায় কেউ হাত দিয়ে চুলগুলো ধরতেছে, এইটা সাব্বির ভাই বুঝতে পারে। তো সাথে সাথে তিনি তার রুমের লাইট জ্বালিয়ে দেয়। তো রুমের লাইট জ্বালানোর পর সাব্বির ভাই আশেপাশে কিছুই দেখতে পারে না, যে কে তার মাথায় হাত বুলিয়ে দিল বা কে ওখানে বসেছিল। সাব্বির ভাই কিন্তু বুঝতে পেরেছিল যে তার মাথার কাছে কেউ একজন বসেছিল এবং সেখান থেকেই তার মাথার চুলগুলো বুলিয়ে দিচ্ছিল। যাই হোক, সাব্বির ভাই যখন রুমের লাইট জ্বালায় তিনি কাউকে দেখতে পারে না। তো সাব্বির ভাই ভাবে হয়তো স্বপ্ন দেখেছি বা মনেরও একটা ভুল হতে পারে। তো সাব্বির ভাই সেই রাতটা ঘুমিয়ে পড়েন। তো পরের দিন সারাদিন ভালোভাবেই যায়, সাব্বির ভাইয়ের সাথে কোনো কিছু ঘটে না। বিকেলবেলা যখন হয় তখন সাব্বির ভাইয়ের মা সাব্বির ভাইকে ডাকে যে এরকম বাজারে যেতে হবে, বাজারে গিয়ে বাজার করতে হবে। তো ওই সাব্বির ভাইকে কিন্তু ওই বগদুল বাজারেই যেতে হবে বাজার করার জন্য। কালকে যে পথ দিয়ে সাব্বির ভাই এসেছিল এবং ওই বিড়ালটাকে দেখেছিল, ওই পথ দিয়েই কিন্তু সাব্বির ভাইকে ওই বগদুল বাজারে যেতে হবে। যাই হোক, সাব্বির ভাই তখন তার মাকে বলে যে মা, এখন তো রোদ, আমি সন্ধ্যাবেলা যাই, সন্ধ্যাবেলা গিয়ে বাজার করে নিয়ে আসব। তখন ওই সাব্বির ভাইয়ের মা বলে যে ঠিক আছে, সমস্যা নেই, সন্ধ্যাবেলা গেলেও হবে। যখন সন্ধ্যা হয় তখন সাব্বির ভাই তার মার কাছ থেকে শোনে যে কি কি বাজার লাগবে, তো সেগুলো আনতে হবে। এবং সাব্বির ভাই তার মার কাছ থেকে শুনে তিনি ওই বগদুল বাজারে যায়। বগদুল বাজারে যাওয়ার পর তো যেগুলো বাজার সাব্বির ভাইয়ের মা তাকে করতে বলেছিল তিনি সবগুলোই কেনার পর সাব্বির ভাই, তো এশার নামাজের আধা ঘন্টা আগে এরকম হবে, তো এশার নামাজের আধা ঘন্টা আগে তিনি ওই বগদুল বাজার থেকে রওনা দেয় বাড়িতে আসার জন্য। তো পুরো রাস্তা কিন্তু তাদেরকে পায়ে হেঁটে আসতে হতো, ওই রকম কোনো গাড়ি ঘোড়া চলতো না বা এখনও চলে না, পায়ে হেঁটে ওই বাজারে যেতে হয়। সাব্বির ভাই যখন ওই বগদুল বাজার থেকে বাজার করে বাড়িতে ফিরতেছিলেন, যখন সাব্বির ভাই ওই বাজারের ওখানে আসে, বাজারের ওখানে আসার পর সাব্বির ভাই আবারও দেখতে পায় কালকের যে সাদা ধপধপে বিড়ালটি, সেম ওই একই বিড়ালটি ওই বাজারের নিচে দাঁড় হয়ে আছে, কিন্তু আজকে বিড়ালটি পুরোপুরি সুস্থ। কালকে যেমন সাব্বির ভাই দেখেছিল যে ওই বিড়ালটির পা দিয়ে রক্ত ঝরতেছে বা রক্ত পড়তেছে, তো আজকে ওই রকম না, বিড়ালটি একদম পুরোপুরি সুস্থ। যাই হোক, সাব্বির ভাই ওই বিড়ালটিকে
বেশি একটা কিছু না করে বা ওই বিড়ালটিকে দেখে ওখান থেকে চলে যায় এবং সাব্বির ভাই নাকি বুঝতে পারে যে ওই বিড়ালটি অপরূপভাবে এক দৃষ্টিতে ওই সাব্বির ভাইয়ের দিকে তাকিয়েছিল। তার তাকানোর স্টাইলটা, ওই বিড়ালের তাকানোর স্টাইলটা সাব্বির ভাইয়ের ভালো লাগেনি, মানে অনেকটা ভয়ানক মনে হয়েছিল। সাব্বির ভাই ভয়ে পেয়ে যায় যে এই বিড়ালটি তার দিকে এইভাবে কেন তাকিয়ে আছে। যাই হোক, ওই বিড়ালটিকে ওখানে রেখে সাব্বির ভাই আবার তাদের বাড়িতে চলে যায়। তো বাড়িতে যাওয়ার পর সাব্বির ভাই কালকের মতো আজকেও খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার পর সাব্বির ভাইয়ের যখন একটু একটু ঘুম ধরে বা ঘুম চোখে চলে আসে, তখনই সাব্বির ভাই বুঝতে পারে কালকের মতো মিষ্টি একটা ঘ্রাণ তার রুম ভরে গেছে এবং রুমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে যে রুমের ভিতরে বরফ পড়তেছে, এরকম একটা ঠান্ডা অনুভব করতে পারছিল সাব্বির ভাই। অনেক ঠান্ডা হয়ে গেছে রুমটা এবং মিষ্টি একটা ঘ্রাণ পুরো বাড়ি ভরে গেছে। যাই হোক, সাব্বির ভাই সেই দিনও মানে একটু অবাক হয়ে যায় যে একই ঘটনা 2 দিন ঘটতেছে, বুঝতেছি না কিছু। কালকেও এরকম আমি মিষ্টি একটা ঘ্রাণ পেলাম, আজকেও তো এরকম মিষ্টি একটা ঘ্রাণ পাচ্ছি এবং রুমের ভিতর এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন, এত ঠান্ডা হচ্ছে কেন রুমটা, বা রুমটা কেনই বা এত ঠান্ডা হয়ে গেল এবং এই মিষ্টি ঘ্রাণ কোথায় থেকে আসতেছে। তো সাব্বির ভাই এগুলো ভাবতে থাকে। যাই হোক, এক পর্যায়ে সাব্বির ভাই ঘুমিয়ে পড়ে। তো যখন ঘুমিয়ে পড়ে তখন সাব্বির ভাইয়ের মাথায় কালকের মতো আজকেও আবার ওই রকম কেউ মাথা বুলিয়ে দিচ্ছে এবং মাথার চুলগুলো কেউ হাতায় দিচ্ছে, চুলগুলো ধরতেছে, শরীরে হাত দিচ্ছে। এগুলো সাব্বির ভাই বুঝতে পারে। তো সেই রাতটাও সাব্বির ভাই যেভাবে হোক কাটিয়ে দেয়। পরের দিন যখন সকাল হয় তখন সাব্বির ভাই একা একাই এই জিনিসটা ভাবে যে কেনই এরকম হচ্ছে তার সাথে, ওই মিষ্টি ঘ্রাণটা কেন তার রুমের ভিতর এসে ভরে যায় এবং যখন ওই মিষ্টি ঘ্রাণটা রুমের ভিতর আসে তখন রুমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। এগুলো নিয়ে সাব্বির ভাই একটু চিন্তা ভাবনা করে, কিন্তু কোনো কারণে ওই সাব্বির ভাই খুঁজে পাচ্ছিল না। যাই হোক, তখন সাব্বির ভাই একটা চিন্তা ভাবনা করে যে আমি আজকে রাত্রেবেলা ঘুমের ভান করে থাকবো, দেখব আমার কাছে কে আসে এবং কে আমার মাথায় ওই রকম হাত বুলিয়ে দেয়, আমার শরীরে কে হাত দেয় এবং ওই মিষ্টি ঘ্রাণটা কোথায় থেকে আসে, এগুলো তিনি দেখবেন। মানে ঘুমের ভান করে সাব্বির ভাই এগুলো দেখবে বা বুঝবে যে কেন এরকম হচ্ছে। তো যেই চিন্তাভাবনা সেই কাজ সাব্বির ভাই সারাদিন যেভাবে হোক কাটিয়ে দেয়। তো রাত যখন হয় সাব্বির ভাই খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো আবার তার রুমে যায়। তার রুমে যাওয়ার পর তিনি ঘুমানোর ভান করে সাব্বির ভাই তার বিছানায় শুয়ে থাকে। যখন প্রায় রাত গভীর হয় বা রাত 12টা-1টা এরকম বাজে, তখন সাব্বির ভাই বুঝতে পারে যে আবার তার রুম একদম মিষ্টি একটা ঘ্রাণে ভরে গেছে এবং রুম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সাব্বির ভাই কোনো কিছু না করে ওই রকম ঘুমানোর ভান করে আর কি শুয়ে থাকে। এমনভাবে বিছানায় শুয়েছিল সাব্বির ভাইকে যে কেউ দেখে মনে করবে যে তিনি ঘুমিয়ে আছেন। যাই হোক, এরকম ঘুমের ভান করে সাব্বির ভাই বিছানায় শুয়ে থাকে। তো এক পর্যায়ে সাব্বির ভাই বুঝতে পারে যে তার রুম মিষ্টি ঘ্রাণে ভরে গেছে এবং রুমটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে সাব্বির ভাই বুঝতে পারে চোখ বন্ধ করে যে তিনি শুয়ে আছেন ঠিকই, কিন্তু তার মাথায় কেউ একজন হাত দিয়ে মাথাটা এরকম তার চুলগুলো ধরতেছে এবং মাথা বুলিয়ে দিচ্ছে। এটা সাব্বির ভাই বুঝতে পারে। যাই হোক, পরে সাব্বির ভাই আস্তে আস্তে তার চোখটা খোলে এবং দেখার চেষ্টা করে যে কে এই রকম তার মাথায় হাত দিচ্ছে বা চুলগুলোকে ধরতেছে। সাব্বির ভাই এটা দেখার জন্য আস্তে আস্তে
চোখটা খোলে এবং তিনি পলায় পলায় দেখার চেষ্টা করে যে কে তার পাশে বা তার মাথার কাছে বসে আছে। তো সাব্বির ভাই যখন চোখটা খোলে তখন সাব্বির ভাই দেখতে পারে যে অনেক সুন্দর একটি মেয়ে, অনেক সুন্দর, তার পরনে অনেক সুন্দর একটা ড্রেস পরা, সাদা ধপধপে একটা ড্রেস পরা এবং অনেক সুন্দর একটা চেহারার মেয়ে তার মাথার কাছে বসে তার চুলগুলো বুলিয়ে দিচ্ছে। সাব্বির ভাই এইটা বুঝতে পারে এবং এত সুন্দর চেহারা এর আগে কখনোই নাকি সাব্বির ভাই দেখেনি। যাই হোক, তখন সাব্বির ভাই বেশ কিছুটা ভয় পায়। ভয় পাওয়ার কারণে সাব্বির ভাই সাথে সাথে তার যে লাইট, তো লাইটটা অন করে। রুমের ভিতর যে লাইট ছিল সেই লাইটটা সাথে সাথে সাব্বির ভাই অন করে। অন করার পর সাব্বির ভাই দেখে যে তার রুমের ভিতর কোনো কিচ্ছু নেই। এতক্ষণ যে একটা মেয়ে বসেছিল এবং মিষ্টি একটা ঘ্রাণ এসেছিল, এইরকম কোনো কিচ্ছু নেই। যাই হোক, সাব্বির ভাই ভয়ে ভয়ে তখন ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর সাব্বির ভাই স্বপ্নে দেখে যে ওই মেয়েটি যাকে তিনি দেখেছিল তার পাশে বসে তার মাথার চুলগুলো বুলিয়ে দিচ্ছে। তো সেম ওই মেয়েটি স্বপ্নের ভিতর ওই সাব্বির ভাইকে বলতেছে যে তুমি কেন লাইটটা এইভাবে অন করলা, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে কিছু কথা বলবো, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তো আমি আজকে চলে যাচ্ছি, কালকে তোমার কাছে আসব, তুমি জাগনা থেকো, তুমি ঘুমিয়ে পড়ো না, তোমার সাথে কিছু কথা বলবো। ওই মেয়েটি স্বপ্নে সাব্বির ভাইকে বলতেছে। তো পরের দিন সকাল হয়। সাব্বির ভাই মনে মনে ভাবে ঘুম থেকে ওঠার পর যে স্বপ্নে আমাকে বলল যে আজকে আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, তো আমি কি করব? আমি কি আমার ফ্যামিলির সাথে শেয়ার করব নাকি দেখব যে কি হয়, এরকম চিন্তা ভাবনা করে। যাই হোক, সাব্বির ভাই তখন ভাবে যে আগে আমি কারোর সাথে শেয়ার করব না, দেখি এটা কি হয়। তো সেই দিনটাও কেটে যায়। তো রাত হয়। রাত হওয়ার পর সাব্বির ভাই ওই মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। যখন রাত প্রায় 12:30 বা 1টার মতো বাজে, তখন সাব্বির ভাই বুঝতে পারে যে তার রুমটি একদম একটি মিষ্টি ঘ্রাণে ভরে গেছে এবং অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে রুমটি। তখন সাব্বির ভাই বুঝতে পারে যে ওই মেয়েটি হয়তো আসতেছে বা রুমের ভিতর এসে গেছে। যাই হোক, সাব্বির ভাইয়ের রুমের লাইট অফ ছিল। তো এরকম মিষ্টি একটা ঘ্রাণ পাওয়ার পর সাব্বির ভাই হঠাৎ করেই দেখতে পারে যে তার রুমের ভিতরে একদম একটু দূরে, মানে এক কোণার ভিতরে ওই মেয়েটি অনেক সুন্দর করে সেজে দাঁড় হয়ে আছে এবং একটি মুচকি হাসি দিচ্ছে সাব্বির ভাইকে দেখে। তো তাদের ভিতর একটা কথা বলা শুরু হয় যে সাব্বির ভাই জিজ্ঞেস করে যে আপনি কে? তখন ওই মেয়েটি বলে যে আমি একটি পরী, আমি মানুষ না, আমি একটি পরী, তুমি আমাকে অনেক বড় একটা সাহায্য করেছো, আমাকে তুমি হেল্প করেছো, সেই কারণে আমি তোমার কাছে এসেছি বা তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি কয়দিন হয়, কিন্তু আমি পারি না। তখন সাব্বির ভাই জিজ্ঞেস করে যে আমি আবার কখন আপনাকে সাহায্য করলাম বা হেল্প করলাম আপনাকে, আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। তো সাব্বির ভাই এই কথাটি ওই মেয়ে পরীটিকে বলে। তখন ওই মেয়ে পরীটি বলে যে দেখো তো তোমার মনে আছে কি না, একদিন রাত্রেবেলা তুমি বগদুল বাজার থেকে আসতেছিলে, তোমার সামনে একটি রক্তাক্ত বিড়ালের ছানা পড়েছিল। তখন ওই সাব্বির ভাই বলে যে হ্যাঁ, আমি তো দেখেছিলাম, আমার মনে আছে, এবং আমি ওই বিড়ালের বাচ্চাটিকে একটু যত্ন করেছিলাম। তখন ওই মেয়েটি বলে যে ওটা আমিই ছিলাম, ওই বিড়ালটি আমিই ছিলাম। তখন তো সাব্বির ভাই ভীষণ ভয় পেয়ে যায় যে কি বলে, মানুষ আমার সামনে দাঁড় হয়ে আছে মানুষের রূপ নিয়ে, আবার ওই বিড়ালটি কিভাবে আপনি হন, এটা
সাবির ভাই জিজ্ঞাসা করেছিল বা একটু ভয় পেয়ে যায়। তো তাদের ভিতরে এরকম একটা কথাবার্তা চলতে থাকে। পরে সাবির ভাই জিজ্ঞেস করে যে আপনি ওই বাঁশঝাড়ের নিচে কি করতেছিলেন ওই বিড়ালের রূপ নিয়ে? তখন ওই মেয়েটি বলে, মানে ওই পরীটি বলে যে দেখো, আমি সাপের রূপ ধরে আমি রাস্তা পার হতে ধরেছিলাম বা রাস্তা পার হচ্ছিলাম। আমাদের রাস্তা পার হতে একটু সময় লাগে, তো আমি সময় নিয়ে অত রাত্রেবেলা রাস্তা পার হচ্ছিলাম সাপের রূপ নিয়ে। তখনই একটি সাইকেল আমার উপর দিয়ে চলে যায়। আমি সাপের রূপ ধারণ করেছিলাম, তো একটি সাইকেল এসে তো আমার উপর দিয়ে চলে যায়। তখন আমি পায়ের ভিতর আঘাত পাই এবং আমার পা ফেটে যায়। তো ওই পরীটি সাবির ভাইকে এই কথা বলেছিল। তখনই নাকি আঘাত পাওয়ার পর সাপের রূপ ছেড়ে ওই মেয়েটি একটি বিড়ালের রূপ নিয়েছিল, মানে ওই পরীটি বিড়ালের রূপ নিয়েছিল। তো এই কথাটি সাব্বির ভাইকে ওই পরীটি বলে। তখন সাব্বির ভাই পুরো বিষয় ক্লিয়ার হয়ে যায় যে তাহলে আমি যে বিড়ালটাকে রক্ত মাখা বিড়ালটাকে দেখেছিলাম বা বিড়ালকে সাহায্য করেছিলাম, তাহলে ওইটা কোনো বিড়াল ছিল না, ওইটা একটা পরী ছিল। যাই হোক, তাদের ভিতরে একটা কথাবার্তা হয় এবং ওই পরীটি সাব্বির ভাইকে বলে যে দেখো, তোমাকে আমার ভালো লেগেছে, আমাদের ভিতর কি একটা বন্ধুত্ব সৃষ্টি করা যায় না? তো তখন সাব্বির ভাই বলে যে তুমি কি আবার আমার কোনো ক্ষতি করবে না তো? তখন ওই মেয়ে পরীটি বলে যে না, আমি কোনো ক্ষতি করব না এবং আমি শুধু তোমার সাথে থাকতে চাই এবং বন্ধু হিসেবে তোমার পাশে থাকতে চাই। তখন সাব্বির ভাই আর না করে না, বলে যে ঠিক আছে, আমরা বন্ধু হিসাবে থাকতে পারি। তো তাদের ভিতর এরকম অনেক দিন সম্পর্ক থাকে। গভীর রাত্রেবেলা ওই রুমের ভিতরে ওই পরীটি এবং সাব্বির ভাই দুজন মিলে গল্প করে এবং হাসাহাসি করে, কথাবার্তা কয়। এরকম তাদের ভিতর চলতে থাকে। প্রায় 3-4 মাস কেটে যায়। এক পর্যায়ে সাব্বির ভাইয়েরও একটা নেশা হয়ে যায় ওই মেয়েটির সাথে কথা বলা। ওই পরীটিকে ছাড়া সাব্বির ভাই থাকতেই পারে না, এরকম একটা সম্পর্ক তাদের ভিতর হয়ে গিয়েছিল। সাব্বির ভাই প্রত্যেক রাত্রেবেলা অপেক্ষা করত যে কখন ওই পরীটি তার কাছে আসবে এবং কথাবার্তা বলবে। এরকম একটা টান হয়ে যায় আর কি ওই পরীটির জন্য সাব্বির ভাইয়ের। তো এক পর্যায়ে এরকম যখন তারা রুমের ভিতর কথা বলতো পরীটি এবং সাব্বির ভাই, তো পাশের রুমে বা ওখান থেকে কিছুটা দূরে তার বাবা মার রুম ছিল সাব্বির ভাইয়ের। তো তারা এক পর্যায়ে এই বিষয়টা বুঝতে পারে যে তাদের ছেলে রুমের ভিতর থেকে রাত্রিবেলা কার সাথে যেন কথা বলে, একাই একাই কথা বলে, কিন্তু কার সাথে বলতেছে এটা তারা বুঝতে পারে না। যাই হোক, তখন সাব্বির ভাই তার বাবা মার সাথেও কখনো শেয়ার করেনি এই বিষয়টি, কিন্তু তারা যে রুমের ভিতর কথা বলে, তো এই বিষয়টা সাব্বির ভাইয়ের বাবা মা এক পর্যায়ে গিয়ে বুঝতে পারে। যাই হোক, সাব্বির ভাইকে অনেকবার জিজ্ঞেস করে যে তুই রুমের ভিতর রাত্রেবেলা কার সাথে কথা বলিস এত? তো সাব্বির ভাই কোনো কিছুর উত্তর দেয় না বা বলেও না যে এরকম পড়ি বা আসই বিষয়, কিচ্ছু বলে না। ওইটা তার মনের ভিতর ওই সাব্বির ভাই রেখে দেয়। তো এরকম অনেক দিন কেটে যায়। এক পর্যায়ে তাদের ভিতর একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় সাব্বির ভাইয়ের সাথে ওই পরীটির। তো গভীর একটা সম্পর্ক হয়ে যায় তাদের সাথে। সাব্বির ভাইও ওই পরীটিকে ছাড়া কিছু বোঝে না এবং ওই পরীটিও সাব্বির ভাইকে ছাড়া কোনো কিছু বোঝে না। কিন্তু এই দিকে সাব্বির ভাইয়ের বাবা মা তারা বুঝতে পারে যে না, সাব্বির ভাইয়ের কোনো না কোনো সমস্যা আছে। সাব্বির ভাই রাত্রেবেলা কারোর সাথে কথা বলে, এটা তারা এক পর্যায়ে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু কাউকে দেখতে পারে না। যাই হোক, তো এরকম অনেক দিন কেটে যায়। সাব্বির ভাইকে তার বাবা মা অনেক জিজ্ঞেস করেছিল, কিন্তু কখনোই বলেনি। যাই হোক, এরকম অনেক দিন কেটে যায়। তো একদিন একটা ঘটনা ঘটে। তো সাব্বির ভাইকে তার মা ডাকে যে সাব্বির এইদিকে আয়। তখন সাব্বির ভাই যায়। যাওয়ার পর সাব্বির ভাইকে বলে যে তোর খালার মেয়ের বিয়ে, তুই তো কিছু জানিস না, তো আমাদেরকে দাওয়াত দিছে, তো তুই আগে চলে যা।
তুই আগে যা, আমরা পরে যাব। তো সাব্বির ভাই কোনো না কোনোভাবেই যেতেই চায় না। সাব্বির ভাই বলে যে না, আমি যাব না, আমি বাড়িতেই থাকব। আর সাব্বির ভাইয়ের ভিতরে অনেক পরিবর্তন এসেছিল। সাব্বির ভাই দেখা যায় যে একটা চঞ্চল ছেলে ছিল, সব জায়গায় গিয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিত। কিন্তু ওই পরীটি যখন থেকে সাব্বির ভাইয়ের কাছে এসেছিল, তখন থেকে সাব্বির ভাই রুম থেকে বের হতো না বা কোনো খেলাধুলা বা কোথাও যেত না। সাব্বির ভাই সারাদিন রুমের ভিতরেই থাকতো। তো তখন সাব্বির ভাইকে তার মা বলে, তোর খালাতো বোনের বিয়ে, তুই আগেই চলে যা। তো সাব্বির ভাই কোনোভাবে যেতে চায় না। এক পর্যায়ে তার মা জোর করে সাব্বির ভাইকে তো ওই তার খালাতো বোনের বিয়াতে সাব্বির ভাইকে পাঠায় দেয়। তো এর ভিতরে একটি ঘটনা ঘটে। যাই হোক, সাব্বির ভাই সকালবেলা তার খালাতো বোনের বিয়েতে চলে যায়। তো এদিকে তার বাবা মা তারা কিন্তু বাড়িতেই ছিল। আর পরীটির সাথে কিন্তু সাব্বির ভাইয়ের তখন কোনো কথা হয়নি। হঠাৎ করেই সাব্বির ভাই তার খালাতো বোনের বিয়াতে চলে যায়, শুধু তার মার কারণে। যখন সাব্বির ভাই তার খালাতো বোনের বিয়াতে চলে যায়, তো এদিকে কিন্তু সাব্বির ভাইয়ের মা বাড়িতেই ছিল। যখন সন্ধ্যা হয়, তখন সাব্বির ভাইয়ের মা রান্না করতেছিল এবং তাদের টিউবওয়েলটা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল। সাব্বির ভাইয়ের মা যখন আর কি টিউবওয়েলে যায় পানি আনতে, তো সাব্বির ভাইয়ের মা বুঝতে পারে যে তার সামনে বিশাল বড় একটি দেহ, মানে মানুষের দেহ, অনেক লম্বা কিছু একটা দাঁড় হয়ে আছে এবং দাঁড় হয়ে আছে। সাব্বির ভাইয়ের মা দেখে তো চিৎকার দেয়। তো চিৎকার দেওয়ার সাথে সাথে যে জিনিসটা ওখানে দাঁড় হয়েছিল অনেক লম্বা মেয়ের আকৃতির, তো ওই জিনিসটা আর কি সাব্বির ভাইয়ের মাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর সাব্বির ভাইয়ের মার মাথা ফেটে যায়। মাথা ফেটে যাওয়ার পর তো সাব্বির ভাইয়ের মা অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে সবার কাছে আর কি খবর চলে যায় যে এইরকম কোনো কিছু একটা সাব্বির ভাইয়ের মাকে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এটা সাব্বির ভাইয়ের কানেও চলে যায়। তখন সাব্বির ভাই ওখান থেকে চলে আসে, মানে তার যে খালাতো বোনের বিয়েতে তিনি চলে গিয়েছিল সেখান থেকে চলে আসে। আসার পর দেখে যে তার মার অবস্থা অনেক খারাপ, তার মার মাথা অনেকটা ফেটে গেছে। তো সাব্বির ভাই তার মাকে জিজ্ঞেস করে যে মা কি হয়েছে। তখন সাব্বির ভাইয়ের মা সাব্বির ভাইকে পুরো ঘটনা খুলে বলে যে এইরকম আমি টিউবওয়েলে গিয়েছিলাম পানি আনতে, তো আমি দেখি যে টিউবওয়েলের কাছে অনেক লম্বা একটি মেয়ে সাদা ধপধপে কাপড় পরা দাঁড় হয়ে আছে এবং যখন আমি দেখে ভয় পাই চিৎকার দেই, তখনই ওই লম্বা যে মেয়েটি ওখানে দাঁড় হয়েছিল আমাকে সজোরে ধাক্কা মারে এবং আমি পড়ে যাই, গিয়ে আমার মাথা ফেটে যায়। যাই হোক, তো এই কথা শোনার পর সাব্বির ভাই বুঝতে পারে যে ওই পরীটির কাজ এটি, কারণ তার মা তাকে বাড়ি থেকে অন্য জায়গায় পাঠায় দিয়েছিল, সেই কারণে হয়তো এইটা করেছে। সাব্বির ভাই এটা বুঝতে পারে। যাই হোক, তখন দিন ছিল, কোনো কিছু করেনি সাব্বির ভাই এবং সাব্বির ভাই রাতের জন্য অপেক্ষা করে, কারণ সাব্বির ভাই জানতো যে রাত হলে ওই পরীটি তার কাছে আসবে। তো সাব্বির ভাই তার রুমে যায়। যখন রাত গভীর হয় তখন ওই পরীটি আবার সাব্বির ভাইয়ের কাছে আসে। আসার পর সাব্বির ভাই ওই পরীটিকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার মার মাথা ফাটাই দিছো বা ধাক্কা মেরেছো কেন। তখন ওই পরীটি বলে যে হ্যাঁ, ওটা আমিই ছিলাম, আমি তোমার মার মাথা ফাটাই দিছি, এরকম করে বলে, ধাক্কা মেরে মাথা ফাটাই দিছি। যাই হোক, সাব্বির ভাই তখন রেগে যায়। রেগে গিয়ে বলে যে তুমি এটা করতে পারো না, তুমি আমার মার মাথা কেন এইভাবে ফাটাই দিলা। তো তখন ওই পরীটি বলে যে তোমার মা আমার কাছ থেকে কেন তোমাকে অন্য বাড়িতে পাঠাই দিল, এটা তার দোষ। ওই পরীটি এই কথা বলে। যাই হোক, তাদের ভিতর একটা ঝগড়া হয় এবং কথা কাটাকাটি হয়। তো ওই রাতটা যেভাবে হোক কেটে যায়। তো পরের দিন যখন সকাল হয়, সকাল হওয়ার পর সাব্বির ভাইয়ের মাথায় একটা চিন্তা ভাবনা আসে যে না, আমি
ওই পরীটির সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আমি সাফ সাফ ওই পরীটিকে বলে দিব যে আমি আর তার সাথে থাকতে চাই না, বা সে যেন আমাকে ছেড়ে চলে যায়। তো আবার সেই রাতটা চলে আসে, মানে ওই দিনটা কেটে যায়, রাত হয়। রাত হওয়ার পর তো ওই পরীটি আবার তার কাছে আসে। আসার পর তখন সাবির ভাই ওই পরীটিকে বলে যে দেখো, এতদিন যা হয়েছে হয়েছে, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি কোনো বন্ধুত্বই রাখবো না তোমার সাথে। তখন ওই পরীটি একটা বিশ্রী হাসি দেয় এবং বলে যে এইটা আর কখনোই সম্ভব না, আমি কখনোই তোমাকে ছেড়ে আর যাব না। তো ওই পরীটি এই কথা বলে এবং ওই পরীটি সাবির ভাইকে সজোরে একটা থাপ্পড় মারে, বলে যে এই কথা যদি আরেকদিন আমি তোর মুখ থেকে শুনি তাহলে তোকে আমি শেষ করে দিব। ওই পরীটি আর কি সাবির ভাইকে থাপ্পড় মারার পর এই কথা বলে। যাই হোক, সাবির ভাই ভয়ে সেই দিন আর কিছু বলে না। পরের দিন যখন সকাল হওয়ার পর সাবির ভাই তার মার কাছে এবং তার বাবার কাছে সব ঘটনা খুলে বলে যে এতদিন এরকম আমার সাথে একটি পরী ছিল এবং পরীটি এখনও আছে, আমার সাথে কথা বলে, রাত হলে আমার কাছে আসে এবং গল্প করি। তোমরা যে এতদিন বলেছিলে আমি রাত্রেবেলা রুমের ভিতর কার সাথে কথা বলি, তখন ওই পরীটির সাথেই আমি কথা বলি। আর ওই পরীটি আমার মাকে ধাক্কা মেরে মাথা ফাটাই দিছে, কারণ আমার মা বাড়ি থেকে আমাকে দূরে পাঠাই দিছে জন্য আমার মার মাথা ওই পরীটি ধাক্কা মেরে ফাটাই দিছে। এই কথা মানে সব ঘটনা আর কি ওই সাব্বির ভাই তার বাবা মাকে খুলে বলে। তো দেখা যায় যে সেই দিনটাও কেটে যায়। তো ওই পরীটি রাত্রেবেলা আবারও ওই সাব্বির ভাইয়ের কাছে আসে। আসার পর কি বিচ্ছিরি চেহারা নিয়ে আসে, অনেক ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে এসেছিল। এতদিন তো সাব্বির ভাই দেখেছিল যে অনেক সুন্দর চেহারা, কিন্তু সেই দিন তিনি দেখে একদম ভয়ানক একটি চেহারা, মনে হচ্ছে চোখগুলো বের হয়ে যাচ্ছে এবং চেহারাটা একদম কালো কুচকুচে, এরকম সাব্বির ভাই দেখতে পাচ্ছিল। তো বিচ্ছিরিভাবে হাসি দিচ্ছে রুমের ভিতরে এসে। তো সাব্বির ভাইকে বলে, তুই কেন তোর বাবা মার কাছে সব কথা খুলে বললি? তোর তো আর কোনো বাসন হবে না, আমি তোকে এখন নিয়ে চলে যাব আমার দেশে। এই কথা বলে আর কি ওই পরীটি। যাই হোক, সাব্বির ভাই বলে যে দেখো, বলেছি কি হয়েছে, সমস্যা তো নাই, আমি তো তোমার সাথে সম্পর্ক রাখবই। মানে সাব্বির ভাই ভয়ে ওই পরীটিকে এই কথাগুলো বলে। যাই হোক, সেই রাতটা যেভাবে হোক কেটে যায়। পরের দিন সকালবেলা আবারও সাব্বির ভাই তার বাবা মাকে বলে যে মা, পরীটি আমাকে নিয়ে চলে যাবে, তো তোমরা কোনো কিছু একটা করো। যাই হোক, এরকম বলার পর সেই দিনেই সাব্বির ভাইয়ের বাবা মা অনেক দূর দূরান্ত থেকে একটি কবিরাজকে নিয়ে আসে। কবিরাজকে আনার পর ওই পরীটিকে হাজির করার পর ওই পরীটির সাথে কথা বলার পর যাই হোক, যেভাবে হোক ওই কবিরাজ ওই পরীটিকে রাজি করায় ওখান থেকে চলে যাওয়ার জন্য। একটি ছাগল দিতে বলেছিল ওই পরীটি, যে একটি ছাগল জবাই দিয়ে আর কি যা যা করতে হবে এগুলো করে দিলেই নাকি ওই পরীটি চলে যাবে। মানে ওইটা আর কি ওই কবিরাজের সাথে ওই পরীটি কন্ট্যাক্ট করেছিল। যাই হোক, পরীটি নাকি যেতেই চাচ্ছিল না। এক পর্যায়ে যেভাবে হোক ওই কবিরাজ তার যে কবিরাজির চিকিৎসাগুলো ছিল সেগুলো দিয়ে ওই পরীটিকে ওখান থেকে পাঠায় দেয়। যাই হোক, পরবর্তীতে আর ওই পরীটি সাব্বির ভাইয়ের কাছে আসেনি বা ওই সাব্বির ভাইয়ের সাথে আর কথাও বলেনি। তিনি যে মিষ্টি ঘ্রাণ পেয়েছিল রাত্রেবেলা, এগুলোও আর কখনো সাব্বির ভাই পায়নি। আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায়। প্রিয় লিসেনার্স, এই ছিল সাব্বির ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে যে তিনি এত সুন্দর একটি পরি রিলেটেড ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, তাই এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে।
প্রিয় লিসেনার্স, পরি, জিন এগুলো আমাদের সাথে থাকাটা ভালো হবে না, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে থাকে। আপনি যদি তাদের সাথে ভালো কিছু করেন, তারাও আপনাদের সাথে ভালো কিছু করবে। এই জিন পরীরা যদি আপনাদের একটু পরিমাণ কোনো কিছু ভুল হয়, তাহলে তারা কিন্তু এইটা মানে না, আপনাদের কোনো না কোনো একটা ক্ষতি করেই ছাড়বে। প্রিয় লিসেনার্স, তো যাই হোক, এই ছিল ঘটনাটি পলাশ ভাইয়ের। পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি পরীর ঘটনা কালেক্ট করে আমাদেরকে দেওয়ার জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।